আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের নতুন আরেকটি সৃজনশীল কোশ্চেনের সমাধানে। এই কোশ্চেনটা আমাদের হচ্ছে যেটা উদ্দীপকে দেওয়া আছে, এখানে আমরা প্রথমেই লক্ষ্য করতে পারছি আমাদেরকে চারটা বিন্দু দেওয়া আছে, চারটা ডিফারেন্ট চারটা চার রকমের বিন্দু দেওয়া আছে। আর বলা হয়েছে এটা একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু, অন্য কোনো কিছু না, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। ওকে, আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের যে ক নম্বর কোশ্চেনটা সেখানে বলা হয়েছে পি আর এর দূরত্ব নির্ণয় করো। পি আর এর দূরত্ব বের করতে বলছে। তাহলে এখানে পি একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। আর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা খুবই সহজ এবং প্রথমেই আমরা একদম অধ্যায় শুরুতে আমরা শিখে ফেলেছিলাম যে তোমার হচ্ছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে কি হবে, সূত্রটা হবে দেখো এখানে হচ্ছে সূত্রটা আমরা অলরেডি প্রয়োগ করে ফেলেছি, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এখানে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে একটু সূত্রটা লিখে দিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে কি বলতো, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি ভুজের পার্থক্য এবং তার বর্গ, কোটিয়ের পার্থক্য এবং তার বর্গ, এই দুইটাকে যদি আমি যোগ করে উপরে বর্গমূল করে দিই, রুট করে দিই, তাহলেই আমি তোমার যে দুইটা বিন্দু আছে আমার সেই দুইটা বিন্দুর আমরা মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। খুব সহজ একটা বিষয়। সেটা হচ্ছে কি এখানে একটু দেখো, এই যে তোমার হচ্ছে এখানে আমি একটু ছোট্ট করে দরকার হয় এখানে একটু লিখে দিলাম। ধরো এটা আমার x1, এটা আমার y1, এটা আমার x2, এটা আমার y2। প্রথমে যেটা থাকে সেটা x এর মান, পরে যেটা থাকে সেটা y এর মান, কোটি। তাহলে এখানে দেখো ভাইয়া, আমি যদি তোমার হচ্ছে x2 মাইনাস x1 করি তাহলে কি 10 মাইনাস মাইনাস 4, 10 মাইনাস মাইনাস 4, ব্যাপারটা এমন হবে না যে তোমার হচ্ছে 10 মাইনাস মাইনাস 4, কারণ সূত্রের জন্য তো মাইনাস থাকবেই। সেই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে গেছে, প্লাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে। আর এখানে আমি কি করতে পারি, তোমার y2 মাইনাস y1, তাহলে কি হবে মাইনাস 4 মাইনাস 12, সুন্দরভাবে এটা হয়ে গেছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখো, এই যে 10 প্লাস 4 করলে এখানে হয় 14 স্কোয়ার, আর এখানে হবে কি বলতো মাইনাস 4 আর মাইনাস 12 মাইনাস 16, এটাকে আমি বর্গ করে দিলাম। বর্গ করে আমরা যদি এটা একবারে যদি সরাসরি ক্যালকুলেটর করে দিই তাহলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা কিন্তু সুন্দরভাবে এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আর এখানে অবশ্যই 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 আমরা হচ্ছে এখানে এই অ্যান্সারে যেহেতু দূরত্ব বের করতেছি অবশ্যই এখানে একটা একক দিব, বলবো একক। আমরা জানি না এটা মিটার নাকি, তো সেটার জন্য আমরা শুধুমাত্র কি দিয়ে রাখবো, একক। ওকে, এটা কিন্তু অবশ্যই দিব যেন ভুল না হয়। আচ্ছা, আশা করি আমরা হচ্ছে ক নম্বর খুব সহজ একটা বিষয় সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর খ নম্বরটা বসে লেখচিত্রে প্রদর্শনপূর্বক তোমার পি কিউ আর এস চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি করতে বলছে যে আগে তোমাকে পি কিউ আর এস তোমার হচ্ছে চতুর্ভুজটা এটা ছক কাগজে তোমাকে স্থাপন করতে বলা হয়েছে লেখচিত্রের মাধ্যমে। ঠিক আছে, ছক কাগজে তোমাকে স্থাপন করতে বলছে। দেখি তো আমরা হচ্ছে স্থাপন করতে পেরেছি কিনা, আমরা আশা করি স্থাপন করতে পেরেছি। দেখো দেখো আমরা হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, এই সুন্দরভাবে খ নম্বর সমাধান। হ্যাঁ, এই যে দেখো সুন্দরভাবে দেখো পি কিউ আর এস, দেখো পি কিউ আর এস, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই যে চারটা বিন্দু আছে চারটা বিন্দু কিন্তু স্থাপন করতে পারছি। এবং ত্রিভুজের মতন দেখতে দেখতে কিন্তু ব্যাপারটা ত্রিভুজের মতন হচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ না, চতুর্ভুজই। চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু একটা চতুর্ভুজের তোমার হচ্ছে কি হয়েছে, চারটা শীর্ষবিন্দু বলা হয়েছে। শীর্ষবিন্দু মানে চতুর্ভুজের যে চারটা কোণা। ওকে, চারটা কোণা দেখতে ত্রিভুজের মতন হলেও এটা কিন্তু একেবারে ত্রিভুজ না, এটা কিন্তু একদম সরলরেখা না। দেবো না যে তো সরলরেখা হয়ে গেল না, একেবারে সরলরেখা না, একটু হলেও এখানে তোমার বাঁক আছে। এই যে দেখো, এই দেখো পি আর আর এর মধ্যে একটু বাঁক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং এগুলো খুব সুন্দরভাবে ছক কাগজে তোমরা স্থাপন করতে পারবে। কিভাবে স্থাপন করবে, ব্যাপারটা হচ্ছে এটা তো মূল বিন্দু, এটা তো মূল বিন্দু, আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে। তাহলে হচ্ছে এই যে এক্স এর মান যেখানে হচ্ছে তোমার এই যে 7,7, তার মানে এখানে এক্স এর মানও তোমার ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক। তাহলে এক্স এর মান ধনাত্মক কোন দিকে, এক্স এর ডান দিকে। ওয়াই এর মান ধনাত্মক কোন দিকে, ওয়াই এর উপরে, ওই যে উপরের দিকে, ডানে এবং উপরে। আর এক্স এর মান তোমার হচ্ছে ঋণাত্মক হবে কোন দিকে, বাম দিকে।
ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক। আর ওয়াই এর মানটা উপরে হচ্ছে ধনাত্মক মান, নিচে হচ্ছে ঋণাত্মক মান। তাহলে এখানে যেরকম -4,12, তার মানে কি এক্স এর মান মাইনাস, প্রথমটাই তো এক্স এর মান, এক্স এর মান মাইনাস। তাহলে -4 মানে হচ্ছে কি আমি এক্স অক্ষ বরাবর বাম দিকে আসবো। কয় ঘর আসবো? এই যে 4 ঘর, 4 ঘর আসবো। আর উপরে ওয়াই অক্ষ বরাবর 12 ঘর চলে যাবো, কারণ এই যে পজিটিভ যে। এরপরে 6,0, তার মানে হচ্ছে কি আমার এখানে শুধু এক্স এর মান আছে, ওয়াই এর মান নাই। তার মানে এটা অবশ্যই এক্স অক্ষের উপরেই থাকবে। 6,0, ওয়াই এর মান যেহেতু নাই, উপরে যেতে পারি নাই, নিচেও যেতে পারি নাই। এরপর আমাকে দেওয়া হয়েছে এখানে 10,-4, তার মানে এক্স এর মান বসে 10, ওয়াই এর মান -4। তাহলে এক্স এর দিকে আমি ডান ঘর গেছি, তোমার 10 কদম হাঁটছি, মানে 10 ঘর গিয়েছি। এবং হচ্ছে তোমার এই যে -4টা, তার মানে ওয়াই এর মান যেহেতু ঋণাত্মক, তো এই যে নিচে ওয়াই এর মানটা নিচে যেহেতু ঋণাত্মক, সেহেতু এই যে দেখো ওয়াই অক্ষে যে নিচে নেমে এসে কয় ঘর গেছি, তোমার হচ্ছে 4 ঘর। আশা করি তোমরা হচ্ছে ছক্কা গজে সুন্দরভাবে এটা স্থাপন করতে পারবে। এখন বলছে ছক্কা গজে স্থাপন করছো, খুব ভালো কথা। এটাকে কি করতে বলছে, যে এটার ক্ষেত্রফলটাও বের করে দেখাইতে বলছে। চতুর্ভুজ তো, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে দেখাও। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফলও বের করে ফেলতে পারি। ক্ষেত্রফল বের করার আমরা সূত্র অলরেডি শিখে ফেলছি, খুব সহজ একটা সূত্র। সেটা হচ্ছে কি বলতো, এই যে যেমন এখানে এই যে দেখো এখানে দেওয়া হয়েছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সূত্রটা কিন্তু প্রয়োগ করা হয়েছে। সূত্রটা প্রয়োগ হচ্ছে কি, যে আমরা সুন্দরভাবে কি করব, যে এটাকে এক্স অক্ষের যে ধনাত্মক দিক আছে, ওকে, যে ধনাত্মক দিকটা আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আবার বলে যে ঘড়ির কাঁটার বিপরীত দিক। হ্যাঁ, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকও বলে, আবার কি বলে বলতো, ঘড়ির কাঁটার বিপরীত দিক। তার মানে আমাদের ঘড়িটা ঘুরে যেভাবে, ওকে, ঘড়িটা ঘুরে যেভাবে, এভাবে ঘুরে, এটা ঘড়ির কাঁটার দিক। আর আমি যদি এইভাবে ঘুরাই, তাহলে এটা হবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিক। ওকে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে যদি আমি ঘুরি, ঘড়ি কাঁটার বিপরীতে যদি আমি ঘুরি, দেখি তো আমি হচ্ছে কি পাই, একটু দেখি। ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে দেখি কি পাই, কেমন কেমন দেখতে হয় আমার যে চতুর্ভুজটা। ওকে, একটু দেখি। এই যে দেখো, দেখো আমার চতুর্ভুজটা, আমি যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরি, তাহলে দেখো এই দেখো এইভাবে আমার ঘোরা হচ্ছে, এইভাবে ঘোরা হচ্ছে, এইভাবে কিন্তু ঘোরা হচ্ছে, যে কিউ থেকে তারপরে পি, তারপরে এস, তারপরে আর, তারপর আবার ফিরে আসবো কিউতে। যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে কিন্তু আবার ফিরে আসবো, তাহলেই কিন্তু চতুর্ভুজ পাবো, না হলে কিন্তু আমরা চতুর্ভুজ পাবো না। তাহলে সেক্ষেত্রে দেখো ভাইয়া, কিউ বিন্দু থেকে যদি শুরু করি, তাহলে যে 7,7 দিতে হবে, x1 y1 7,7। তারপরে কি দিব বলতো, -4,12 মানে x2 y2। তারপরে এখানে কি x3 y3, তার মানে 6,0। তারপরে কি দিব বলতো, তোমার হচ্ছে এখানে আর 10,-4, 10,-4। তারপর যেই বিন্দু থেকে শুরু করছিলাম ওই বিন্দুটাই আবার রিপিট করতে হবে, তাই তো। তাহলে 7,7 আবার আসবে 7,7। আমি যদি ফিরে না আসি, আমি তো চতুর্ভুজ পাবো না। ফিরে না আসলে তো চতুর্ভুজ আমি পাবো না। তাহলে অবশ্যই আমাকে যেই বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুতে আবার ফিরে আসতে হবে ঘুরে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে। এরপরে খুব সুন্দর একটা গল্প, জীবনে প্রথমে আসে ব্যর্থতা, তারপর একটু থেমে আসবে কি সফলতা। ওকে, ব্যর্থতা সফলতার গল্প আমরা এর আগে শুনেছি, আবারও আমরা হচ্ছে সেই ব্যর্থতা সফলতার গল্প আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা, তোমার এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু সূত্র শিখে ফেলেছি, সেই সূত্রটাই আমরা হচ্ছে এখন একটু তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা শুনে নিব আমাদের ব্যর্থতার গল্প। ব্যর্থতা হচ্ছে এইভাবে, যে দেখো ব্যর্থতার গ্রাফ, তার মানে এইভাবে এইভাবে তোমার হচ্ছে নিচে নিচে প্রথমে আমাদের গুণটা করে নিতে হয়। তাহলে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে একটু লিখে দিই, যে এখানে হচ্ছে তোমার 84, ঠিক আছে, 7 × 84। তারপরে হচ্ছে এইখানে আসবে 0, 70, ঠিক আছে। এই আমাদের ব্যর্থতার গল্প শেষ। এখন হচ্ছে একটু থেমে শুরু হবে আমাদের সফলতার গল্প। এবং সফলতার গল্প অবশ্যই কি বলতো, যে এদিকে, এদিকে, ঠিক আছে, এই যে উপরের দিকে যাবে, গ্রাফটা উপরের দিকে যাবে। তাহলে উপরের দিকে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটু লক্ষ্য করবো, এটা কত হবে, -28, এরপরে হচ্ছে +72, তারপরে হচ্ছে আমাদের এখানে +0,
আর হচ্ছে এখানে হবে আমাদের -28। ওকে, তাহলে এটা করার পরে এখন যদি আমি এখান থেকে যে মাইনাসটা ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে এই মাইনাসের জন্য প্রত্যেকটা সাইন দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে +28 চলে আসছে, +72 হয়ে গেছে -72, +0 -0 আর -28 +28। এরপর সুন্দর মতো একটু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ওকে, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি অলরেডি। এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার। খুব সহজ একটা কোশ্চেন সমাধান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার দিকে। দেখি গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে কি বলেছে, বলছে পিএস রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। পিএস, পি আর এস, এই যে আমাদের কই গেল, এই যে পি আর হচ্ছে এস, পি আর এস দেখতেছো, পি আর এস আমাদের এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি ত্রিভুজ উৎপন্ন করে আমরা একটু দেখি তো, তোমার হচ্ছে কি ত্রিভুজটা উৎপন্ন করে রাখছো। এই যে দেখো, এই যে দেখো তো, এই সেই ত্রিভুজটা না, এই যে এইটা আমার সেই ত্রিভুজটা। ওকে, এটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু জুম করে দেখি, একটু জুম করে দেখি যে আমাদের যে ত্রিভুজটা বলা হয়েছে সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এই যে একটু এখানে, এই যে এখানে এই ত্রিভুজটা এখানে আছে, এই যে এই আমার ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। খুবই ভালো কথা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার আগে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় বিন্দুগুলা জানা লাগবে, ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলা, নাহলে তো শীর্ষবিন্দু না জানলে ক্ষেত্রফল কিভাবে বের করবো। আগে বিন্দুগুলো জানা লাগবে। দেখো এই বিন্দুটা আমি অলরেডি জানি, এই বিন্দুটা তুমি অলরেডি জানো, ও 0,0, ও বিন্দুটা কি হয় 0,0, ঠিক আছে। তাহলে ও যদি 0,0 হয়, আর এই যে দেখো এই বিন্দুটা তুমি জানো না, জানো। এই যে এস হচ্ছে কত বলো তো, 6,0 জানো না তুমি এই বিন্দুটা। এই যে ভাই এই বিন্দুটা তো জানি না, এই বিন্দুটা কিভাবে পাবো, খুব সহজ পাবো। আমি যদি পিএস সমীকরণ বের করতে পারি, পিএস সরলরেখার সমীকরণ বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে বলতো এটা কি ওয়াই অক্ষকে ছেদ করছে না? এই পিএস সরলরেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা বের করলেই হয়ে যাবে। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা বের করলেই কিন্তু আমার হয়ে যাবে কাজ। তাহলে আগে আমাকে পিএস সরলরেখার সমীকরণ বের করতে হবে। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারি। আমরা খুব সহজেই কিন্তু সরলরেখার সমীকরণটা বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি, এই যে দেখো, এই যে সূত্র দেওয়া আছে। হ্যাঁ, সূত্রটা হচ্ছে কি, তোমাদের জন্য একটু কষ্ট করে আবারও লিখে দিচ্ছি। সূত্রটা হবে আমাদের y minus y1 minus y2 is equals to x minus x1 minus x2। ওকে, এটাই হচ্ছে কিন্তু আমার সেই তোমার দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র। ওকে, তাহলে সেটাই আমি যদি এখন তোমার হচ্ছে যে পি আর যে আমার এস বিন্দু দেওয়া আছে, দেখো পি আর এস দেওয়া আছে, এই দুইটা বিন্দু আমি যদি তোমার হচ্ছে এই সমীকরণে বা এই সূত্রে যদি ব্যবহার করি, সূত্রে বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দরভাবে যে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে। সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। দেখো আমার সরলরেখার সমীকরণটা কি হবে, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে আমরা একটু দেখি সরলরেখার সমীকরণটা কি আসবে। আমরা অলরেডি অনেক সরলরেখার সমীকরণ বের করে ফেলছি। তাহলে এই সরলরেখার সমীকরণটা হবে আমাদের এই যে দেখো, এই যে আমাদের সরলরেখার সমীকরণ চলে আসছে। ওকে, সরলরেখার সমীকরণ। তাহলে এখন এই সরলরেখার সমীকরণটা, এই সরলরেখাটা অলরেডি এক্স অক্ষকে 6,0 বিন্দু দিয়ে ছেদ করে রাখছে। ওই যে এস যেটা ছিল, এই যে এখানে এসটা ছিল, আমি তোমাদের আরেকবার দেখি, এই যে এসটা দেখো এক্স অক্ষের ছেদবিন্দু। আমাকে কষ্ট করে এখন ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হলে জাস্ট কি করতে হবে, ওই যে সমীকরণে ওয়াই অক্ষকে যদি ছেদ করে, তাহলে এই যে সমীকরণটা আছে, যে সমীকরণটা আমার দেওয়া হয়েছে, সেই সমীকরণে আমি সুন্দর মতন জাস্ট এক্স এর মান কি লিখবো, 0।
ওয়াই অক্ষে এক্স এর মান কি হয় 0, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান কি হবে বলো তো 0 হবে। তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু এই যে -6/5, -6 যে 5টা আছে এইটা ইনটু তোমার হচ্ছে 0 হবে প্লাস 36/5। ব্যাপারটা কিন্তু এমন হবে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটু দেখে নিই আরেকবার দেখি তো দেখি এই যে এখানে কি হবে তোমার ওয়াই এর মান এখানে হচ্ছে -6/5 ইন্টু 0 আর এখানে হবে কি +36/5 তাহলে সেই ক্ষেত্রে এখন তোমার যদি এটা যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই এর মান কত আসবে 36/5। তাহলে ওয়াই এর মান 36/5 আর তোমার হচ্ছে এই যে এই মানটা কত হবে বলো তো, এক্স অক্ষের যে মানটা আছে সেটা 0 হবে, ওয়াই অক্ষে এক্স এর মান 0 হয়। তাহলে কিন্তু আমরা কিন্তু 3টা বিন্দু পেয়ে গেলাম, খুব সুন্দর, আমরা 3টা বিন্দু পেয়ে গেছি। এখন 3টা বিন্দু জানা থাকলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতেই পারি। 3টা বিন্দু জানা থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল খুব সুন্দরভাবে বের করতে পারি। কিন্তু শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাই, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যদি কোনো সরলরেখা যেই ত্রিভুজই উৎপন্ন করুক না কেন সেটা কি হবে বলতো, একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? এই যে দেখো সমকোণী, কারণ হচ্ছে এই যে এরা লম্ব আকারে ছেদ করছে অক্ষগুলা একে অপরকে, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এর যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা খুব সুন্দর সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে কি যে এই যে দেখো এই যে সমকোণী ত্রিভুজের আমি যদি তোমার হচ্ছে এখানে আরেকটা এঁকে ফেলি তাহলে তোমার জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, ইজি হয়ে যাবে, আর একটু জুম করে নেই। এই যে একটু দেখো ব্যাপারটা কোথায় এসে সুবিধা হয়ে গেছে, দেখো তোমার হচ্ছে ওকে এটা যেহেতু আমার সমকোণী ত্রিভুজ আমি যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে দেখো এইখান থেকে এতটুকের মান কত হচ্ছে 6, এখান থেকে এতটুকের মান কত পাচ্ছি আমি 6, এটা হচ্ছে আমার ভূমি, আর আমি এই যে এইখানকার ওয়াই অক্ষের ছেদবিন্দু জানি কত পাইলাম, ওয়াই অক্ষের ছেদবিন্দু আমি পেয়েছি তোমার 0,35/6, তাই না? 0,35/6 আমরা একটু দেখে নেই, 0,35/6 তার মানে এই অংশটুকু এই যে দেখো 0,35/6 তার মানে আমার এই অংশটুকু কত হবে 35/6, কারণ এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষের মান, তাহলে দেখো আমি কিন্তু লম্বও পেয়ে গেছি, এটাই কিন্তু আমার লম্ব। অন্য ত্রিভুজে লম্ব পাওয়া যায় না, সমকোণী ত্রিভুজের এই যে একটা বাহু পাইলেই লম্ব পাওয়া যায়, এটাই আমার লম্ব। তাহলে আমি জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার খুব সুন্দর একটা সূত্র, যেটা হচ্ছে অনেক ছোটবেলায় আমরা শিখে আসছি, যে তোমার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বা লম্ব, হ্যাঁ ভূমি গুণ লম্ব বা ভূমি গুণ উচ্চতা, এটাই আমার কিন্তু উচ্চতা। ওকে, এটাই আমার উচ্চতা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি 6 কাটাকাটি করি তাহলেই কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা অবশ্যই বর্গ একক হবে, বর্গ একক। তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। আমরা কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে কত, এই যে এখানে একটু দেখে নিব। এই যে আমার সমকোণী ত্রিভুজের যে সুবিধাটা, সেই সুবিধাটা কি আমরা একটু দেখি। সমকোণী ত্রিভুজের আমাদের যে সুবিধাটা সেটা হচ্ছে কি, দেখো এই যে আমি কিন্তু ভূমি পেয়ে যাচ্ছি, এই যে আমার ভূমি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের এই যে নিচে যেটা আছে এটাই হচ্ছে কি বলতো আমার ভূমি। ওকে, এই ভূমিটা কত দেখো, এটা যদি তোমার হচ্ছে 6 আসে, এখান থেকে 0 এখান থেকে 6, তার মানে কি ভূমিটা কত হচ্ছে 6, ভূমিটা কত হচ্ছে 6 হচ্ছে। আর এই যে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি অলরেডি পেয়েছিলাম 0,36/5, 0,36/5, তার মানে এই যে দেখো ওয়াই অক্ষের মান এখানে কত 36/5। আচ্ছা, সমকোণী ত্রিভুজের হচ্ছে সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আমার আলাদা করে উচ্চতা জানা লাগে না, আমাকে জানা লাগে না, কারণ সমকোণী ত্রিভুজের লম্বটাই উচ্চতা। তাহলে যেহেতু আমি উচ্চতা যদি জেনে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার খুব সুন্দর একটা সূত্র আমরা অনেক ছোটবেলায় শিখে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু তোমার ভূমি গুণ উচ্চতা, এই যে লম্বটাই উচ্চতা, দ্যাটস ইট।
এই যে এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি তাহলে সেক্ষেত্রে, বা যদি একবারে সরাসরি ক্যালকুলেটরও বসাই দিই তাও কি খুব সুন্দরভাবে একটা অ্যান্সার পেয়ে যাব। ওকে, যেমন এটা কাটাকাটি করে দিলে 3 হয়, 3 এর সাথে আমরা যদি 36 গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাব এই যে 118। ওকে, 118। তাহলে এই যে আমাদের তোমার হচ্ছে 118, তোমার হচ্ছে আসলে 118 না, তোমার 3 6 18 আসে, আর 3 3 9 108। 108, ওকে, 108/5। ওকে, এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, এটাকে তোমরা চাইলে দশমিকেও রাখতে পারো। ঠিক আছে, আমাদের এইখানে যেভাবে দেওয়া আছে, এই যে দেখো, এই যে দেখো যেভাবে দেওয়া আছে যে 108/5, এটাকে আমরা চাইলে তোমার হচ্ছে দশমিকেও রাখতে পারি, তোমাদের ইচ্ছা। আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো যারা যারা এখনো ইজি হাই ম্যাথ বইটা সংগ্রহ করো নাই তারা দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো, এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।